আসসালামু আলাইকুম। আমার দেশ মিডডে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। সরকারি অনুষ্ঠানের ব্যানার ফেস্টুনের প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। ইউরোপে এস আলম সহ 3 অভিযুক্তের সম্পদ জব্দ। জুনে সড়ক দুর্ঘটনায় নিহত 438 জন। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজা ছিলেন 3 ছেলে, প্রেসিডেন্ট ও স্পিকার। যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্রটি জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। ভূমধ্যসাগরের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস, দেশটির রাজধানী নিকোসিয়ার একটি আদালত সম্প্রতি সেখানকার বিলাসবহুল একটি বাড়ি জব্দের নির্দেশ দিয়েছে। ওই বাড়িটির মালিক বাংলাদেশের অন্যতম আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অনুরোধে নিকোসিয়া জেলা আদালত ওই বাড়িটি জব্দের আদেশ দিয়েছে। এমনটাই জানিয়েছে সাইপ্রাসের স্থানীয় গণমাধ্যমের খবর। 2024 সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় 234 বিলিয়ন বা 23,400 কোটি মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর পাচারের সেই অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে, যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ থেকে কোন দেশে কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে 1.5 বছরেরও বেশি সময় ধরে সেটি তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অনুসন্ধানে এখন পর্যন্ত 1.5 ডজনের মতো দেশ ও এলাকার নাম পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। দেশে গত জুন মাসে 472টি সড়ক দুর্ঘটনায় 438 জন নিহত এবং 561 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 44 জন নারী ও 56 জন শিশু। এছাড়া 145টি মোটরসাইকেল দুর্ঘটনায় 134 জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির 30.59%। রোববার সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো জুন মাসের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ সময় 9টি নৌ দুর্ঘটনায় 7 জন নিহত ও 4 জন আহত হয়। এছাড়া 21টি রেল ট্র্যাক দুর্ঘটনায় 18 জন নিহত এবং 7 জন আহত হয়। 9টি জাতীয় দৈনিক, 17টি জাতীয় এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদন অনুযায়ী জুনে দুর্ঘটনায় 91 জন পথচারী নিহত হয়, যা মোট নিহতের 20.77%। এছাড়া 57 জন চালক ও সহকারী নিহত হয়। দুর্ঘটনার মধ্যে 151টি জাতীয় মহাসড়কে, 194টি আঞ্চলিক সড়কে, 64টি গ্রামীণ সড়কে, 57টি শহরের সড়কে এবং 6টি অন্যান্য স্থানে ঘটে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, 206টি নিয়ন্ত্রণ হারিয়ে, 109টি মুখোমুখি সংঘর্ষে, 97টি পথচারীকে চাপ বা ধাক্কা দেয়া, 53টি যানবাহনের পেছনে আঘাত এবং 7টি অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটে। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয় ঢাকা বিভাগে। এই বিভাগে 116টি দুর্ঘটনায় 118 জন নিহত হয়। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয় ময়মনসিংহ বিভাগে, যেখানে 19টি দুর্ঘটনায় 16 জন নিহত হয়। রাজধানী ঢাকায় 32টি দুর্ঘটনায় 24 জন নিহত এবং 49 জন আহত হয়। ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে 8টা ও বাংলাদেশ সময় সকাল 10:30টায় লাখো মানুষ এ জানাজায় অংশ নেন।
উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট, স্পিকার সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ইরানের সংবাদ সংস্থা আইএনএ জানায়, দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজায় ইমামতি করেছেন। জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি। এছাড়া জানাজায় অংশ নেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। আয়াতুল্লাহ আলী খামেনির 7 দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার আজ দ্বিতীয় দিন। তেহরানে আজ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। অশ্রুসিক্ত নয়নে তারা নেতার জানাজায় অংশ নেন। শোক মিছিল শেষে আগামী মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে যাওয়া হবে কোম নগরীতে। এরপর বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে শোকযাত্রা হবে নাজাফ ও কারবালা শহরে। সেখানেও শোকাহত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। অনুষ্ঠিত হবে জানাজা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের ব্যাপক সমালোচনা করে বলেছেন, কমিউনিজম ক্যান্সারের মতো। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে। ওয়াশিংটনের ন্যাশনাল মলে স্থানীয় সময় শনিবার রাতে দেয়া ভাষণে এ মন্তব্য করেন ট্রাম্প। দেশের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট এ ভাষণ দেন। কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য হুমকি উল্লেখ করে ট্রাম্প বলেন, কমিউনিজম ব্যর্থ মতবাদ, সবসময় এটি ব্যর্থই থাকবে। এটি যুক্তরাষ্ট্রের ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। এ ব্যবস্থা কখনোই সফল হয়নি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের হুমকি আমরা শুরুতেই থামাতে চাই। এটি ক্যান্সারের মতো, তাই শুরুতেই দ্রুত এটি কেটে ফেলতে হবে। ভাষণে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস প্রমাণ করে যে এদেশ কখনোই কাউকে নিজের স্বাধীনতা কেড়ে নিতে দেবে না। এরপর ট্রাম্প সংবিধানে উল্লেখ থাকা বেশ কিছু স্বাধীনতার কথা তার ভাষণে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য অনেক দেশের মতো নয়। এ দেশ আমাদের বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান বিচার পাওয়ার নিশ্চয়তা রয়েছে। গত শুক্রবার সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধে দেয়া ভাষণেও কমিউনিজমের হুমকি প্রসঙ্গে টেনেছিলেন ট্রাম্প। স্পষ্ট করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র কমিউনিস্টদের হুমকির মুখে রয়েছে। দর্শক, এই ছিল আমার দেশের মিড ডে নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।